দেখো মাঝপথে আমাদের ডিস্টার্ব হয়েছে। আসলে তোমরা অনেকেই জানো যে আমরা এই সময়তে ক্লাস করাই, তোমাদের অনেকেই ফোন দিচ্ছে এই মুহূর্তে বা অডিও কলে কল দিচ্ছে। তোমরা আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু ক্লাস চলছে এই মুহূর্তে আমি যদি কল দিই স্যারের অবশ্যই নেটওয়ার্কে ডিস্টার্ব হবেই। তোমরা যারা ফোন দিচ্ছ তারা দয়া করে এই টাইমগুলোতে ফোন দেওয়ার দরকার নেই, কারণ এই টাইমগুলোতে ফোন দিলে তোমাদের ক্ষতি হবে, বিরক্তিবোধ করবে অন্যরা। আসলে লাইনটি কাটা গেছে, তোমাদের সাথে আসলে পুরো কথাটি বলা হয়নি। দেখো আমরা যে কথাটি এখানে বলছি যে 4 জন চাঁদা না দেওয়ায় মোট চাঁদা যদি এটা হয়, আবার কতে বলছি মোট চাঁদার পরিমাণ কত 100x², তাহলে দুটি তো মোট চাঁদা, তাহলে লিখতে পারি সুতরাং এই পক্ষ সমান এই পক্ষ লিখছি, লেখার পর আবার গুণ করলাম, x দিয়ে 100x গুণ করলে 100x², x দিয়ে 500 গুণ করলে 500x, মাইনাস 4 দিয়ে 100x গুণ করলে 400x, মাইনাস প্লাস এর মাইনাস 4 5 20 2000। তাহলে আসো আমরা x গুলোকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার এই 100x² 100x কাটা গেল, আর থাকতেছে এখানে মাইনাস 100x। দেখো 500x থেকে 400x গেলে আরো 100x, সেটা বামে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে উভয়ে দেখো দুই পাশে মাইনাস যুক্ত রাশি আছে, মাইনাসটা কেটে দিলাম, তাহলে x সমান হচ্ছে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 2000 কে 100 দ্বারা ভাগ করলে আর 20। তাহলে বিজয় যদি সমিতির সদস্য সংখ্যা হয়, তাহলে মোট চাঁদার পরিমাণ আমরা এখানে বসাবো। এই যে 1 নং সমীকরণ যে ব্যবহার করলাম, সেখানে আমরা x এর পরিবর্তে 20 বসাবো, তাহলে 20² * 100, তাহলে হচ্ছে 40000 টাকা। আসো আমরা গ নাম্বার অঙ্কটা করাচ্ছি। তোমরা যারা বলতেছো যে এখন মুছাবে না, এটা পরেও তুমি দেখে ইয়ে করতে পারবা, লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। বুঝার কাজটা শেষ করা দরকার আগে, আর বুঝতে পারলে পরবর্তী তুমি দেখে দেখে এটা আবার রিপ্লাই করতে পারবে, অসুবিধা হবে না। দেখো আমাদেরকে পরের প্রশ্নে কি বলছে, বলছে যে মোট চাঁদা 4/1/5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো, বলছে মোট মুনাফা কত হবে। তাহলে এটি অত্যন্ত সহজ কাজ, আমরা ক্লাস 1 থেকে এগুলো করে এসেছি। শুধু এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে খতে যে উত্তরটা পেয়েছি মোট চাঁদা, এই চাঁদা 4/1% কত, 4/1 কত, আর আরেকটা হলো আমাদের বাকিটা কত। তো আমাকে এই কাজটি যদি শুদ্ধভাবে করতে না পারি বা এই কাজটি যদি ভুল হয়, তাহলে আমার এই অঙ্কটি পরবর্তীতে গিয়ে ভুল হবে, আমি যতই শুদ্ধ করি পরে লাভ হবে না। সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে আমরা গ করার সুবিধার্থে আগে খটা শুদ্ধভাবে করতে হবে। আসো খ হতে পাই মোট চাঁদার পরিমাণ সমান কত, 40,000 টাকা। সুতরাং 40,000 এর 4/1 সমান 4
একে 4 আর শূন্য হইতেছে 1 2 3 4 অর্থাৎ 10,000 টাকা। এই টাকাটা আমাকে ইনভেস্ট করছে কত পার্সেন্ট হারে? আমাদের 4% হারে 2 বছরের জন্য। তাহলে আমরা লিখব এটি একটা বের করলাম, আমরা এরপর লিখব অবশিষ্ট টাকা সমান 40,000 মাইনাস 10,000। তাহলে আমরা যদি লিখি ইকুয়াল টু কি লিখব? 30,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখো আমরা লিখব এখন ফি 1 সমান 10,000 টাকা, n1 সমান n অংশ দুইজনের জন্য একই, তাহলে 2 বছর। তারপর আমরা লিখব কত পার্সেন্ট হারে? 5% হারে। তাহলে আমাদের r1 ইকুয়াল টু 5% ইকুয়াল টু 100 ভাগে 5, তাহলে 5 একে 5, 5 20 100, 1/20। সুতরাং প্রথম সরল মুনাফাটা আমরা যদি দেখি তাহলে লিখব I1 সমান P1 n R1। P1 কত টাকা? 10,000 টাকা ইনটু n কয় বছর? 2 বছর। আর এর মান হলো 1/20। তাহলে এই শূন্য কাটা, এই 2 দিয়ে কাটা, তাহলে আমরা পাচ্ছি কত টাকা? 1,000 টাকা। আসো আমরা এবার আরেকটা অংশ বের করব, সেখানে P2 কত টাকা? তাহলে দেখো আবার P2 সমান 30,000 টাকা, n তো আগে আছে, n সমান 2 বছর। তারপরে আমরা R2 সমান, সেক্ষেত্রে বিনিয়োগের পার্সেন্টেজ ছিল 4%, 4% সমান 4/100 ইকুয়াল টু 1/25, কারণ 4 25 100। তাহলে আমরা সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা হবে I2 ইকুয়াল টু P2 n R2। P2 কত টাকা? 30,000 গুণ 2 গুণ R2 এর মান কত? 25। তাহলে আমরা লিখতে পারি 25 দিয়ে যদি আমি কাটি, 25 একে 25 থাকে কত? 5, 25 দুগুণে 50। তাহলে আমাদের এই শূন্যটাও গেল, আরো শূন্য দুইটা আছে, তাহলে কত টাকা? 2400 টাকা। আমরা আরেকটু ক্যালকুলেটর করে দেখি আমাদের কত হচ্ছে। 30,000 গুণ 2 ভাগ 25, তাহলে 2400 টাকা। ঠিক আছে আমাদের হিসাব। সুতরাং মোট মুনাফা ইকুয়াল টু, প্রথমে পাইছি আমাদের কত টাকা? 1,000 টাকা, পরে পাইছি 2400 টাকা, তাহলে আমাদের হচ্ছে 3400 টাকা। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এখানে আরেকটা অঙ্ক শেষ করলাম, আমাদের 34 নাম্বার সৃজনশীলটা আমরা শেষ করতে পারলাম। আমরা এরপরে 35 নম্বর অঙ্কটা করব।
হ্যাঁ, আসো আমরা তাহলে পরের অঙ্কে যাচ্ছি। আমাদের আরেকটা অঙ্ক করাবো। বনবজারে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো। তো শর্ত হলো কি যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথা পিছু 8 টাকা বেড়ে গেল। 10 জন যাত্রী না আসায় 8 টাকা বেড়ে গেছে। এখন বলছে বলছে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো। তো আমরা আগে এগুলো লিখবো যে কি আসছে কি আসে না এগুলো লিখতে হবে। তাহলে আসো প্রথমে আমরা লিখবো না আসা যাত্রী সংখ্যা, না আসা যাত্রী সংখ্যা ইকুয়াল টু 10 জন। এরপর আমাকে বলছি কি মাথা পিছু ভাড়া বেড়ে গেল কত টাকা? 8 টাকা। মাথা পিছু ভাড়া বৃদ্ধি সমান 8 টাকা। তো শিক্ষার্থীরা এখন দেখো আমাকে বলছে কি মাথা পিছু বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যা শতকরা কত। সুতরাং মাথা পিছু ভাড়া না আসা যাত্রী সংখ্যার শতকরা পরিমাণ সমান, তাহলে নিচে হবে আমাদের 10, উপরে হবে 8 গুণ 100। তাহলে 0 কাটা 80 জন। তাহলে অ্যানসার লিখবো আমরা কত? 80%। শেষ আমাদের। আসো আমরা খ নম্বর অঙ্কটাও করবো। খ নম্বর অঙ্কটাও অনেকটা আমাদের করা হয়ে গেছে। আমরা 17 নম্বর অঙ্ক যে করলাম সেই অঙ্কের অনুরূপ অঙ্ক। তারপর আমরা করে দিচ্ছি, যেহেতু সৃজনশীল আছে তাহলে আমরা সেই অঙ্কটা করে দিচ্ছি। আসো বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। তাহলে বাসে যারা গেল তাদের মাথা পিছু ভাড়াটা কত হবে। তাহলে প্রথমে আমরা লিখবো ধরি মোট যাত্রী সংখ্যা ইকুয়াল টু x জন। মোট ভাড়া সমান 2400 টাকা। 2400 টাকা। তো আমরা এখন লিখবো সুতরাং মাথা পিছু ভাড়া সমান 2400 ভাগ x টাকা। এখন আসো আমাদের কয়জন যাত্রী আসে নাই? 10 জন যাত্রী আসে নাই। তো লিখবো 10 জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা সমান কতজন? আগে ছিল x, এখন হবে -10 জন। এখন আসো সুতরাং তাহলে এখানে মাথা পিছু ভাড়া কত হবে? মাথা পিছু ভাড়া, যেহেতু আমাকে ভাড়া কম দেওয়া যাবে না, অর্থাৎ মোট ভাড়া যেটা সেটা অবশ্যই আমাকে ঠিক রাখতে হবে। তাহলে 2400 ভাগ x - 10। এখন বলছে এই ভাড়াটা আর এই ভাড়াটার পার্থক্য বলছে মাত্র কত টাকা? 8 টাকা। আমরা এখন লিখব প্রশ্ন মতে, আমরা এটা মুছে দিতে হবে, আমাদের কাজে যেতে হবে যেহেতু মুছে দিতে হবে। তাহলে লিখব প্রশ্ন মতে 2400 by x - 10 minus 2400 by x equal to মাত্র কয় টাকা? 8 টাকা। তাহলে অর্থাৎ ওই ভাড়ার পার্থক্য বলছে কত টাকা? 8 টাকা। আমরা এখন যদি লসাগু নেই, লসাগু হবে x *
x মাইনাস 10 তাহলে এটা কাটা গেলে থাকবে x তাহলে 2400 দিয়ে যদি আমি x কে গুণ করি 2400x x কাটা গেলে কি থাকে আমাদের x মাইনাস 10 তাহলে 2400 into x মাইনাস 10 তাহলে ইকুয়াল টু কত 8 বা 2400 x minus 2400 x plus 24000 divided by x square minus 10x অর্থাৎ এই যেটা গুণ করলাম এটা যেটা গুণ করলাম equal to 8 আসো আমরা এবার কোণাকুণি গুণ করব তার আগে এটা কেটে দেব তাহলে কোণাকুণি যদি গুণ করি তাহলে হচ্ছে 8 into x square minus 10x equal to 24000 শিক্ষার্থীরা নিশ্চয়ই জানো 8 দিয়ে 24 কে ভাগ যায় তাহলে আমাদের হচ্ছে কত টাকা আমরা লিখব বা x স্কয়ার মাইনাস 10x ইকুয়াল টু কত হচ্ছে 3024 তাহলে 3000 টাকা 3000 টাকা বা x স্কয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল টু 0 শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো এখানে তাহলে মিডল টার্ম করাটা অত্যাবশ্যক তাহলে 3000 কে আমরা কত কত গুণ করলে 3000 বানাতে পারবো আর সাথে যোগ বিয়োগ করলে 10 হবে তাহলে আমরা লিখব x স্কয়ার মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 ইকুয়াল টু 0 শিক্ষার্থীরা তোমরা দেখো 3000 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই প্রথমে হচ্ছে কত 1500 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 750 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3 দুগুণে 6 7 দুগুণে 14 প্লাস 1 75 তারপর আসো 2 দিতে আর যাবে না 3 দিয়ে যায় 1 5 2 হ্যাঁ 3 দিয়ে যায় 3 1 3 3 দুগুণে 6 3 5 15 এবার যাবে 5 দিয়ে 5 25 125 তারপরে হবে কি 5 25 5 5 25 দেখো 5 5 25 আর হলো 25 25 দুগুণে 50 শিক্ষার্থীরা দেখো আমি যদি এই তিনটা রাশি গুণ দিই 3 5 15 15 দুগুণে 30 30 দুগুণে 60 তাহলে আমাদের এই 2 পর্যন্ত যদি যায় 60 তাহলে 2 5 দুগুণে 10 5 10 50 তাহলে 50 60 এর গুণফল আমাদের 3000 হচ্ছে তাহলে প্রথম রাশি থেকে আমি কি কমন নিচ্ছি x x 60 প্লাস 50 যদি কমন নেই x 60 ইকুয়াল টু কত 0 তাহলে x 60 x 50 ইকুয়াল টু 0 তাহলে আমরা লিখব কতগুলো রাশির যদি গুণফল শূন্য হয় তাদের প্রত্যেকের মান কার সমান শূন্যের সমান তাহলে আমরা লিখব বা সরি এবার লিখব হয় x 60 ইকুয়াল টু 0 অথবা x 50 ইকুয়াল টু 0 সুতরাং x ইকুয়াল টু 60 সুতরাং x ইকুয়াল টু -50 আমরা জানি যে এই সংখ্যাটি গ্রহণযোগ্য নয় এজন্য নয় কারণ আমরা x কাকে ধরলাম যাত্রী সংখ্যা জনসংখ্যা কখনো ঋণাত্মক হয় না তাহলে আমাদের যাত্রী সংখ্যা কতজন 60 জন প্রশ্ন আমাকে বলছে কি যে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করা তো বাসে যারা গেছে তাদের মাথা পিছু ভাড়া তো এটা তাহলে আমরা লিখব সুতরাং বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া সমান তাহলে 2400 বাই 60 মাইনাস 10 ইকুয়াল টু 2400 বাই 50 তাহলে 0 0 কাটা তাহলে আমাদের যদি ভাগ দেই 4 5 20 বাকি কত 4 5 40 48 জন তাহলে আমাদের জনসংখ্যা ছিল 60 জন সেখান থেকে আমাদের বাসে গেল 48 জন
আসো আমরা লাস্ট অঙ্কটি করে দিচ্ছি। আমাদের গ নাম্বার অঙ্ক কি বলছে? বলছে বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা। তো সেক্ষেত্রে আমরা এই অংশটি মুছে দিচ্ছি। আমাদের এই কাজটি এখন আর থাকলে আমরা অঙ্ক করতে পারবো না, আমরা এই জন্য মুছে দিচ্ছি। বাস ভাড়া সমান 2400 টাকা। এখন বলছে বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা। তাহলে বাস ভাড়াটা এখন এখানে কি মূলধন, সুতরাং মূলধন ফি ইকুয়াল টু 2400 টাকা, মুনাফার হার 5%, মুনাফার হার সমান হারকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আর দ্বারা। আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 5% ইকুয়াল টু 5/100 ইকুয়াল টু 1/20, অর্থাৎ 5 20 100 কাটাকাটি করলে 1 আর এখানে 20। তো এবার আসো সময় n ইকুয়াল টু কয় বছর? 13 বছর। 13 বছর। আসো, সুতরাং সরল মুনাফা আয় সমান ফি এন আর। ফি কত টাকা? 2400 টাকা। এন কয় বছর? 13 বছর। আর কত টাকা? আর হলো 1/20। তাহলে এই শূন্য কাটা, 240 কে ভাগ করলে 120। তাহলে 120 গুণ 13, 120 গুণ 13 1560 টাকা। 1560 টাকা। এবার আসো আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফাকে প্রকাশ করা হয় a দ্বারা। a ইকুয়াল টু c মাইনাস p। তাহলে c এর সূত্রটা কি আমরা সবাই জানি? p ইনটু 1 প্লাস r হোল পাওয়ার n মাইনাস p। তো শিক্ষার্থীরা আমরা যদি একটা কাজ করি, p এর মান কত টাকা? 2400 টাকা। 2400 ইনটু 1 প্লাস 1/20 হোল পাওয়ার 13 মাইনাস 2400। তাহলে দেখো 2400 ইনটু 20 যদি লসাগু হয় 20 একে 20 যোগ 1 তার উপরে পাওয়ার 13 মাইনাস 2400। পাঁচশো শিক্ষার্থীরা আমরা এই কাজটি এটার সাথে একসাথে গুণ করব। সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে 20 যোগ 1 21 কে আমরা 20 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? 1.05। তাহলে 2400 গুণ 1.05 তার উপরে পাওয়ার 13 মাইনাস 2400। আসো এবার আমি কাজটি একসাথে করতে পারবো, অসুবিধা নেই। সেটা হলো পাওয়ার যদি 13 দিই গুণ 2400, তাহলে মাইনাস 2400, তাহলে 2125.56 ইকুয়াল টু হচ্ছে 2125.56 এত টাকা। তাহলে আমরা এটা পাইলাম চক্রবৃদ্ধি মুনাফা আর এটা পাইলাম সরল মুনাফা। তাহলে আমরা লিখব সুতরাং উভয় মুনাফার পার্থক্য সমান, আমরা লিখব পূর্বে লিখব কি 2125.56 মাইনাস 1560, তাহলে 1560 আমরা যদি বিয়োগ করে দিই
তাহলে মাইনাস 1560 ইকুয়াল টু 565.56 565.56 টাকা। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। তোমরা যারা অঙ্কটি দেখতেছো, অঙ্কটি কঠিন না, অঙ্কটা ক্যালকুলেশনের কাজ, একটু হিসাব করে করলে হবে। তাহলে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করতে যাচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থেকো। আমাদের মাঝখান দিয়ে হয়তো 1-2 দিন বন্ধ থাকতে পারে, আমরা পরবর্তী সময়ে আবার দেখা করব। তো আগামীকালকে যদি থাকতে পারি তো থাকলাম, দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, অঙ্কগুলো করো, মনোযোগ দিয়ে করো। ওকে।